আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানিয়ে দেব শিরোনামগুলো। জুলাই বিপ্লবে নিহত শিশুদের নিয়ে নৃশংসতা, সুরতহাল থেকে ময়নাতদন্ত, সবখানে বাধা সৃষ্টি। হত্যা মামলা দায়ের না করে পুলিশের রাজনৈতিক মামলা। ছোট বাচ্চা মারা গিয়েছিল, এই ঘটনাতে মামলা হয়নি, অন্য অনেক ঘটনাতেই মামলা হয়েছে। টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই প্রমাণ আমরা পেয়েছি। আমাদের তদন্তের একটা চ্যাপ্টার হচ্ছে যে শিশুদের উপরে কি ধরনের অ্যাট্রোসিটি হয়েছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। বিশেষ জায়গা থেকে ছাত্র নেতাদের চাপ দেওয়ার অভিযোগ সমন্বয়ক হাসনাতের। স্বচ্ছ ভাবমূর্তির আওয়ামী লীগ নেতারা নির্বাচনের আপত্তি নেই বললেন রিজভী। সুষ্ঠু ভোট আয়োজনে সরকারকে সহযোগিতা করে যাবে বিএনপি। অবশেষে ধরা পড়ল পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলা প্রধান অভিযুক্ত পঞ্চগড়ের পলাতক আসামি ঢাকায় গ্রেফতার। সংকট কেটেছে সয়াবিন তেলের স্থিতিশীল বেশিরভাগ মুদি পণ্যের দাম। চালের পাশাপাশি সবজির বাজারে অস্থিরতা। আগামী 24 মার্চ চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হচ্ছে ফেরি সার্ভিস। খুলছে নতুন সম্ভাবনার দুয়ার। উচ্ছ্বসিত বিচ্ছিন্ন দ্বীপের মানুষ। খুব গর্বের সহিত বলতে পারছি যে এখন এইখান থেকে ডিরেক্ট আমি গাড়ি নিয়ে আমার বাড়িতে পৌঁছাতে পারবো। আমি আশা করি আমাদের যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থাতে পরিণত হবে। ইনশাআল্লাহ দুর্ভোগের কোনো সম্ভাবনা থাকবে না। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাভিলা সোহার। জুলাই বিপ্লবে আহত নিহতদের অনেকেই শিশু। সরকারি হিসেবে শুধু নিহতের সংখ্যা 135। গুলি করে হত্যার পরও থামেনি নৃশংসতা। সুরতহাল থেকে ময়নাতদন্ত, সবখানেই বাধা সৃষ্টি করা হয়। নষ্ট করা হয়েছে মৃত্যুর আলামত। মামলা করতে দেয়া হয়নি পরিবারকে। উল্টো শিশুদের মৃত্যু নিয়ে পুলিশ করেছে রাজনৈতিক মামলা। জুলাই বিপ্লবের শহীদ শিশু সৈনিকদের নিয়ে আরও জানাচ্ছেন হাবিব রহমান। ক্যামেরায় ছিলেন তানভীর মিজান। আহাদের কণ্ঠে পবিত্র কোরআনের এমন আয়াত আর কোনোদিন শোনা যাবে না। বাবার সাথে জোর করবে না খেলনার দোকানে নিয়ে যেতে। মাত্র 4 বছরের আহাদ যে আর পৃথিবীতে বেঁচে নেই। 19 জুলাই 2024 রাজধানীর রায়েরবাগের মেরাজনগর ছিল রণক্ষেত্র। চলছিল বৈষম্য বিরোধী ছাত্রদের দমনের চেষ্টা। এই ভবনের 8 তলায় গুলিবিদ্ধ হয় আহাদ। ছোট্ট শিশু আহাদ ঘুম থেকে উঠে বাবা মায়ের মাঝখানে ঠিক এভাবেই গ্রিল ধরে এখানটায় দাঁড়িয়েছিল। নিচেই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলোপাথারি গুলি ছুড়ছিল আন্দোলনকারী ছাত্র জনতার উপর। সেই গুলির একটি এসে আহাদের চোখে বিদ্ধ হয়। নিচ থেকে একটা বুলেট আসে, বুলেট এসে আব্দুল আহাদের ঠিক ডান চোখের ভিতরে ঢুকে যায়। আঘাত লাগলে যে মানুষ একটা আওয়াজ করে আহ, এমন কোনো আওয়াজ করার সুযোগ পেয়েছিল না। সাথে সাথে আব্দুল আহাদ তাকে মাটিতে লুইতে পড়ে। আমরা বলছিলাম যে হয়তো ভয় পাইল কিনা, এমন কিছু কিনা। তো যখন ধরা পড়ে দেখি যে মাথা রক্ত। প্রত্যক্ষদর্শীরা সেদিন ছিলেন খুব আতঙ্কে। এই পয়েন্টে আসার পরে তো এখান থেকে যখন গুলি করে তখন মনে করেন যে 8 তলার দিকে গুলিটা উঠা যায়। দেখি একদল আইতে আছে চাপাড়ি চুপাড়ি লয়া, আমি যে মালটা লয়া। এটা আওয়ামী লীগের লোকজনে মারছে, হাসিনার খুনি হাসিনার লোকজনে মারছে, পরিষ্কার। একটি গুলি লাগে 4 বছরের অবুঝ শিশুর চোখে। হাসপাতালে নেয়ার পরদিন মারা যায় আহাদ। জুলাই 2024 রাজধানী ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ সদরের ডিআইটি এলাকাও তখন রণাঙ্গন। চারদিকে গুলির শব্দ। ছাত্র জনতার দিকে তাক করে গুলি করছিল ক্ষমতাসীন নেতাকর্মীরা। গলিতে গলিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চললেও বাড়ির ছাদে নিশ্চিন্তে খেলছিল অবুঝ রিয়াগো।
গণমাধ্যম কর্মী কিংবা ক্যামেরা দেখলেই নিজেকে আড়াল করতে চান রিয়ার মা বিউটি ঘোষ। আমরা এসেছিলাম রিয়া গোপের বাসায় তার বাবা মার সাক্ষাৎকার নিতে, কিন্তু একমাত্র মেয়েকে হারিয়ে তার বাবা মায়ের মানসিক অবস্থা এমন দাঁড়িয়েছে তারা ঠিকমতো কথাও বলতে পারছেন না। ক্যামেরার সামনে যেমন আসতে চান না, তেমনি থানায় গিয়ে মামলা পর্যন্ত করেননি রিয়ার পরিবার। ছোট বাচ্চা মারা গিয়েছিল, এই ঘটনাতে মামলা হয়নি, অন্য অনেক ঘটনাতেই মামলা হয়েছে। তবে এই ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে চায় তারা মামলা করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা পুলিশ মামলা নেব। দীর্ঘ 8 মাসেও পুলিশ বাদী হয়ে মামলা না করার কারণ কি, আর আইনি বা কি বলে? তাহলে এই হত্যার বিচার হবে কিভাবে? একটা অকারেন্স হওয়ার পরে এটা তাৎক্ষণিকভাবে কেউ বাদী হোক অথবা না হোক, সেটা কিন্তু প্রকৃত বাদী কিন্তু রাষ্ট্র, কারণ রাষ্ট্রই আমাদেরকে সমস্ত নিরাপত্তা দিতে বাধ্য আইনগতভাবে, আইনগত প্রক্রিয়া। এটা আসলে পুলিশকে জানানোর পরে মামলা নেয় নাই অথবা রাষ্ট্র সহযোগী হয়ে মামলা করে নাই, তাহলে মনে করবো যে এখানে রাষ্ট্র এবং পুলিশ তবে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থা চরমভাবে এটার জন্য দায়ী এবং তাদেরকেও বিচার এবং আইনের আওতায় আনা যেতে পারে। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই প্রমাণ আমরা পেয়েছি। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসাবে আমরা এই আদালতের কাছে উপস্থাপন করব এবং সেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের তদন্তের একটা চ্যাপ্টার হচ্ছে যে শিশুদের উপরে কী ধরনের অ্যাট্রোসিটি হয়েছে। জাতিসংঘের হিসাব বলছে জুলাই বিপ্লবে নিহত 1400, এর মধ্যে 12% শিশু। হাবিব রহমান, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 9টায় যমুনা টেলিভিশন ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে। জুলাই অভ্যুত্থানে শহীদদের তথ্য নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে, তেমনই একজন শাহিদুল আলম পেশায় ছিলেন পুলিশ কনস্টেবল। তিনি মারা গেছেন গত জুলাই গণঅভ্যুত্থানের সময়। তবে পুলিশ সদস্য হয়েও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুদান পেয়েছেন তিনি, কিন্তু কিভাবে? বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ 2.0, তাদের তালিকাটাও বেশ দীর্ঘ। 8 মাস অতিক্রমের পর 9ম মাসে এসে এখন অনেকে আহত বা শহীদদের তালিকায় নাম লেখানোর চেষ্টা করছে। এই যেমন মহাখালীর বাসিন্দা ও উত্তরা ট্রাফিক জোনের কনস্টেবল প্রয়াত শাহিদুল আলমের পরিবার। 5 আগস্ট নিহত হন সেই কনস্টেবল, অথচ জুলাই শহীদদের অনুদান পেয়ে গেছে তার পরিবার। কিন্তু কিভাবে পেল? পরিবারের দাবি, ফাউন্ডেশন স্বেচ্ছায় নিহত শাহিদুল আলমকে শহীদ হিসেবে বিবেচিত করে টাকা দিয়েছে। প্রথমে ফোন দিয়ে বলছে যে আপনার শহীদ পরিবার মারা গেছে কেউ, পরে আমি বলছি যে আমার আব্বা মারা গেছে। আমরা জুলাই ফাউন্ডেশন থেকে পাইছি। আচ্ছা, জুলাই ফাউন্ডেশনে কিভাবে সহায়তা করে? আমাদেরকে মানে ওরাই ফোন দিছিল, ফোন দেওয়ার পরে কইছে যে আপনাদের কাগজপত্র দেন, আমরা ব্যবস্থা করে দিব। জানতে চাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কিভাবে আবেদন করতে হয়। জবাবে অসামঞ্জস্যতা। যেসব কাগজপত্র দিয়ে আবেদন করেছিল তারা, সেগুলো ঘেঁটে দেখা গেল কোনো ছবি নেই সরকারের MIS সার্ভারে। এমনকি এড়িয়ে যাওয়া হয়েছে পেশাও। অ্যাপ্লিকেশন করা হয় না, শুধু বলছে যে আপনার মেডিকেলের কাগজ দেন আর ওই কিছু বাসার কাগজ আছে, এনআইডি কার্ডের কাগজ আছে, যে একটা সনদ এগুলা দিতে বলছিল। পেশা জিজ্ঞেস করে না, কিন্তু আমরা ওই যে মেসেজে বলছিল এই যে আমার মোবাইলে এখন আপনার ছবি আমরা সব পাঠাইছি, এগুলা পুলিশের ছবি তো দেইনি আমরা। কনস্টেবল হওয়া সত্ত্বেও কিভাবে সরকারি গেজেটে শহীদদের তালিকায় নাম উঠল? কিভাবে এবার MIS এ ভেরিফিকেশন করা হলো? জানতে চায় জুলাই ফাউন্ডেশনের CEO মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর কাছে। এটি তো সম্পূর্ণ দায়িত্ব হলো MIS এর, তাদের দায়িত্ব এটি সম্পূর্ণভাবে ভেরিফিকেশন করে একটি তালিকা প্রণয়ন করা। এই বিষয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সব জায়গার হেল্প তারা পাচ্ছে। সতর্কতার সাথে যাচাই বাছাই করে এই নামগুলো নিয়ে এই তালিকাটি প্রণয়ন করা হচ্ছে। আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা আসেনি এই যে শহীদদের তালিকা, সেই শহীদদের তালিকায় তারা ইনক্লুডেড হবে কিনা অথবা তাদেরকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা
সহযোগিতা করা হবে কিনা। গেজেট পাবলিশ হওয়ার পর থেকে আমরা কোনো আবেদন গ্রহণ করছি না, সেই গেজেট অনুযায়ী গেজেটের যাদের নাম আছে তাদের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাহলে গাফিলতিটা ছিল কোথায়? অবশ্যই গাফিলতি আছে। পুলিশের যার নামটি এসেছে সেই সরকারি লিস্ট থেকেই তার নামটি নিয়ে আমরা তার কাছে আমাদের টাকাটি হস্তান্তর করেছি। তিনি যে পুলিশ সদস্য, সরকারি লিস্টে সরকার এটা মেনশন করেনি, সেক্ষেত্রে আমাদেরও কোনোভাবে জানার উপায় নেই যে তিনি নর্মাল শহীদ পরিবার নাকি পুলিশ সদস্য যে আন্দোলনে নিহত হয়েছে। আমরা সেই সরকারি তালিকার উপর ভিত্তি করে আমরা তাকে আমাদের যে 5 লক্ষ টাকাটি আছে সেটি প্রদান করেছি। স্নিগ্ধ বলেন, এমন বিভ্রাটের দায় এড়াতে পারে না সরকার। এ ধরনের ঘটনা বন্ধে ফাউন্ডেশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। এমএসকে ইনফর্ম করব এবং সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগগুলো তালিকা প্রণয়নের কার্যক্রমের সাথে জড়িত আছে তাদের কাছে আমরা এটি একটি জবাব দিতেও চাবো এবং তাদের কাছ থেকে এটির একটি সমাধান আমরা আশা করব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ পুনর্বাসনে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতরাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমন দাবি করেন হাসনাত। পোস্টে তিনি লেখেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা সাজানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই নেতা দাবি করেন, গত 11 মার্চ দুপুর 2:30টার দিকে তিনি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে বলা হয়। জানানো হয়, ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে, পুনর্বাসন নয়। আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। রাত 2টার মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে বসে পড়ে। এ সময় আগুন জ্বালিয়ে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, জুলাই গণহত্যার জন্য দায়ী দল আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে কোনো টালবাহানা হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনীতির কথা চিন্তা করে, বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনারা আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছেন। আমরা ধিক্কার জানাই আপনাদের এই কার্যক্রমকে। বিভিন্ন গোষ্ঠী তারা নানা চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। আমরা ছাত্র জনতা মাঠে থাকা পর্যন্ত যদি কোনোভাবে আমাদের প্রধান উপদেষ্টার চাপ প্রয়োগ করার মাধ্যমে এমন সিদ্ধান্তে বাধ্য করা হয় যে সিদ্ধান্ত আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা শামিল, সেই সিদ্ধান্ত আমরা কোনোদিন মেনে নেব না। গণ আন্দোলনে হত্যার দায়ে আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলছেন, অপরাধীদের বিচার শেষ হওয়ার পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে। সকালে উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। তার মতে, অর্থ পাচার, গণতন্ত্র ও মানুষ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান রিজভী। বলেন, আদালতে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে পারলে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। কে রাজনীতি করবে কিংবা করবে না সে সিদ্ধান্ত জনগণ নিবে বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, শেখ হাসিনা আমলের পুনরাবৃত্তি চায় না বিএনপি। বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, সেই দল যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার না। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না। গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন নামের এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সময় 5 রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা, জানায় পুলিশ। তাদের ধারণা, অন্তকোন্দল থেকেই এই হত্যাকাণ্ড। হামলাকারীদের চিহ্নিত করতে কাজ চলছে। হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে নিহতের পরিবার।
গুলশানের পুলিশ প্লাজার সামনের সড়ক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক ব্যক্তির সাথে ধস্তাধস্তি হয় কয়েকজনের। এক পর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জানা যায় নিহতের নাম সুমন। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসার সুবাদে এলাকায় তিনি টেলি সুমন নামে পরিচিত। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। নিহতের বিরুদ্ধে গুলশান বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে 6টা মামলা আছে। তা আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। স্বজনদের আহাজারিতে ভারী ছিল হাসপাতালের পরিবেশ। হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে সুমনের পরিবার। কয়েকটি দিন আগে আমার এই জামাই একটা সন্ত্রাস ধরাই দিয়েছে, অস্ত্র সহ মামলায়। সে জামিন পেয়েছে। তাই সে জামিন পাইয়ে আইসে কইছে তোরে মারিয়ে লাভ। এটা মারা আইছিল এই যে কিছুদিন আগে অস্ত্র সহ ধরা পড়ছে সন্ত্রাস। ওই রুবেল গ্যানেট রুবেল ওই হাসিনার এই দেশে সেই রুবেল, সেন্টু, বিন্দু, আফজাল, শ্যামল, এরা সবাই মিলে আমার বাবারে আজকে মারছে। সুমনের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। রাজধানীর ভাসানটেক এলাকায় থাকতেন 2 সন্তানের জনক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অন্যতম সহযোগী ও কেরানীগঞ্জের সুভাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। রাতে পালানোর সময় স্থানীয় জনতা আটক করে তাকে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এলাকাবাসী জানায়, ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক। হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছেন। তার বিরুদ্ধে জমি, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। খবর পেয়েছি আমরা রাত 4টার দিকে, তখন আমাদের মোবাইল টিম গিয়েছে, আমাদের নারী পুলিশ সহ অভিযান পরিচালনা করে নিয়েছে। বাদ বাকিটা তদন্তাধীন আছে, তদন্তাধীন বিষয়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ পুলিশ রিপোর্ট প্রেরণ করা হবে। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেটা যুদ্ধে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। ভোরে রায়পুরার মোহিনীপুর এলাকায় ঘটনা ঘটে। নিহতের নাম আমিন মিয়া। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়া ও তার অনুসারীদের সাথে বিরোধ চলছিল স্থানীয় প্রভাবশালী আব্দুস সালামের অনুসারীদের। এরই জেরে ভোরবেলায় শামসুর অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সালাম ও তার অনুসারীদের ওপর। সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান একজন, আহত হয় 10 জন। হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 2 আসামিকে গ্রেফতার করল পুলিশ। প্রধান অভিযুক্ত এই কিশোরকে ভোরে পিরোজপুরের নাজিরপুর থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণ মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশের বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে 2 কিশোর ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায়। পরে থানায় মামলা হয়। মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নেওয়া হয় হাসপাতালে। ভুক্তভোগীর বাবা 19 জুলাই আন্দোলনের রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 2022 সালে পঞ্চগড় জেলার সদর থানায় এক গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসামি মোহাম্মদ সাদ্দামকে টিবি টিমের এক বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সাদ্দাম ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ 3 বছর আত্মগোপনে ছিল। ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার জানায়, পঞ্চগড় আদালতে সাদ্দামের বিরুদ্ধে গণধর্ষণ মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। বলেন, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ 1,20,00,000 টাকা এবং 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয়। একটি কয়েন $20 বিলিয়ন বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি। অভিযানে গ্রেপ্তারকৃত 4 জনের নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। অভিযানে নগদ অর্থ ছাড়াও 10টি মোবাইল, 4টি ম্যাগনেটিক কয়েন ও 50 লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে যে 45 লক্ষ টাকার 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি। ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রা নিশ্চিত ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা সহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি সিটি কর্পোরেশনের প্রতিনিধির সাথে যোগাযোগ করেন। টার্মিনালের ভেতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ইত্যাদি বিষয়গুলো যেন ঈদের আগে সমাধান করা যায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চালকরা যেন নিরাপদে গাড়ি চালনা করে এসব বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এদিকে বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় অনলাইনে ভিত্তিক টিকিট থাকার কারণে কাউন্টার থেকে টিকিট নিচ্ছেন না তেমন কেউ, ভিড়ও নেই তেমন। অগ্রিম টিকিটের জন্য কোনো সময়সীমা নির্দিষ্ট না থাকায় যে কোনো সময় টিকিট কাটতে পারছেন যাত্রীরা। আগামী 24 মার্চ প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হচ্ছে ফেরি সার্ভিস। খুলছে নতুন সম্ভাবনার দুয়ার। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপের মানুষ এ নিয়ে উচ্ছ্বসিত। ঝুঁকিপূর্ণভাবে উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে শত বছরের দুর্ভোগ এবার লাঘব হবে বলে আশা তাদের। এ যেন এক নতুন যাত্রা, সন্দ্বীপের মানুষের জন্য স্বপ্ন পূরণের সন্ধিক্ষণ। কাদাপানি মারিয়ে যাত্রা, দুঃসহ অভিজ্ঞতা হতে চলেছে অতীত। কপোতাক্ষ নামের এই ফেরি খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। আগামী 24 মার্চ চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর কথা। এরই মধ্যে 2 দফা সফল ট্রায়াল শেষ। বছরের পর বছর ঝুঁকি নিয়ে স্পিডবোট আর ট্রলার যোগে 20 কিলোমিটার উত্তাল সাগর পাড়ি দেয়া সন্দ্বীপের মানুষ এখন ফেরি যুগের অপেক্ষায়। পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত তারা। ফেরি হওয়াতে আমরা রোগী সহকারে অ্যাম্বুলেন্স সহকারে আসতে পারতেছি। ইনশাল্লাহ দুর্ভোগের কোনো সম্ভাবনা থাকবে না। খুব গর্বের সহিত বলতে পারতেছি যে এখন এইখান থেকে ডিরেক্ট আমি গাড়ি নিয়ে আমার বাড়িতে পৌঁছাইতে পারবো। হ্যাঁ, একসময় আমার আসলে গাড়ি এক জায়গায় আমি এক জায়গায় আমরা খারাপ ওয়েদারে যাতায়াত করা যেত না, বাট এই ফেরির মাধ্যমে আমি আশা করি আমাদের যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থাতে পরিণত হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত দিনে 2 বার যাওয়া আসা করবে এই ফেরি। যেতে সময় লাগছে সোয়া 1 ঘন্টা। পন্টুন প্লেস করা, ঘাটে প্লেস করা একটা রিস্ক। আমরা যদি লো ওয়াটারে পন্টুনটা প্লেস করি, দেখা যায় হাই ওয়াটারে আবার আমার বাঁধনগুলি ঠিকমতো থাকে না, নড়চড় করে গাড়ি উঠতে প্রবলেম হয়। ওগুলি কিভাবে ফিক্স করা যায় ওটা আমরা ট্রায়াল রানের মাধ্যমে কালকে যে সমস্যাটা দেখছি আজকে মোটামুটি ফিক্স করছি। পারাপারে যাত্রী প্রতি ভাড়া 100 টাকা। ফেরিতে যানবাহন ধারণ ক্ষমতা 24টি, ক্যাটাগরি ভেদে ভাড়াও ভিন্ন। এরই মধ্যে বাঁশবাড়িয়া এবং গুপ্তছড়া এই 2 প্রান্তে ফেরিঘাট, সংযোগ সড়ক, পার্কিং সহ নানা অবকাঠামোগত উন্নয়ন কাজও প্রায় শেষ। সেইভাবে দামের দাম গাড়ি ভাড়া সেইভাবে, যার কারণে সন্দ্বীপবাসী অনেক সস্তায় অনেক কিছু তারা সাশ্রয় হবে। গাড়ি নামায় এদিক দিয়ে যাবে, এদিকে লোক ওই দিকে যাবে, এপার ওপার হবে আর কি। এটা খুব সুবিধা হবে, ভালো হবে। যাতায়াতের যে সুযোগ সুবিধা বয়ে আনছে সেই জন্য মানুষ এই সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাবে। আপাতত কপোতাক্ষ চললেও পরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে চলাচলের উপযোগী বিশেষ ফেরি নামানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। ফেরি রেডি হচ্ছে, আমরা জানি টিসিতে কিছু ফেরি রেডি হচ্ছে সি ট্রাক টাইপের, যেটা ওগুলো চলার মতো। ওইগুলো চলে আসা পর্যন্ত এটা আসলে ওয়েদার দেখে অবস্থা বুঝেই তারপর চলাচল করবে। 8টি ফেরি রেডি হচ্ছে সি ট্রাক, যেগুলোতে এই বছরের শেষ নাগাদ পাওয়া যাবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ডাল, চিনি, ছোলা সহ বেশিরভাগ মুদি পণ্যের দাম স্থিতিশীল।
সরবরাহ বাড়ায় চাহিদা অনুযায়ী ভোজ্য তেল কিনতে পারছেন ক্রেতারা। তবে মৌসুম শেষে যোগান কমছে শীতকালীন সবজির, আর এই সুযোগে বাড়িয়ে দেয়া হয়েছে ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, বরবটির। চালের বাজারে অস্থিরতা চলছে। প্রতি কেজি মোটা চালের জন্য কিনতে হচ্ছে 55 টাকা। আবার উত্তাপ বাড়ছে মুরগির দোকানে। পুরো রমজানে দফায় দফায় বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেটের, কেজিতে 8 থেকে 10 টাকা। অন্যান্য চালেও কেজিতে 4 থেকে 5 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি কেজি মিনিকেটের জন্য গুনতে হচ্ছে 80 থেকে 85 টাকা। ভালো মানের নাজির 85 থেকে 90, আর মাঝারি মানের চালের জন্য দিতে হবে 65 থেকে 66 টাকা। সবচেয়ে কম দামি 1 কেজি মোটা চালের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে 55 টাকার বেশি। চালের বাজার বেশি, সেটা হলো মিনিকেট চাল। গত 2 সপ্তাহ আগে আর বর্তমানে বাজার কেজিতে 5-7 টাকা বেশি। আমি যে চালা কিনতাম কাটারি বুক, সেটা 80 টাকা কেজি, এখন ওইটা চাইতেছে 95 টাকা পার কেজি। খোলা পোলাও চাল 120 টাকা, একই পোলাও চাল যখন প্যাকেট হয় সেটা 150 টাকা হয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় বাজার মনিটরিংটা, বাজার তদারকিটা আরও জোরদার করা উচিত। ডাল, ছোলা, চিনি সহ রোজায় অধিক ব্যবহার হয় এমন বেশিরভাগ পণ্যের দামে স্থিতিশীলতা আছে। পাশাপাশি সংকট কেটেছে সয়াবিন তেলের, মিলছে গায়ে লেখা দরে। তবে রমজানের শুরুর দিকের সংকটের জন্য দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি খুচরা দোকানিদের। তেল বাজারে পর্যাপ্ত পরিমাণ তেল সিটাং পোর্টে হতে শুরু করে জাহাজে তেল, কিন্তু এটা খালাসও করে নাই। তারা কেন এই মালগুলি বাজারে দেয় নাই, এটা তাদেরকে নিয়ে বসা উচিত ছিল সরকারি। প্রায় 2-3 মাস স্বস্তির হাওয়া ছিল সবজি বাজারে, তবে এর রেশ কাটতে শুরু করেছে। একদিকে শীতের সবজির যোগান কমছে, অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি পুরোদমে বাজারে আসেনি। ফলস্বরূপ যোগান কমেছে, তাই দাম বাড়তে শুরু করেছে এমন যুক্তি বিক্রেতাদের। এখন সবজির দাম হাতের নাগালের বাইরে চলে গেছে, আবার দাম বাড়ছে, আমাদের কেনাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। সবজির দাম এতদিন কমই ছিল, কিন্তু এখন আপনার গত 2 দিন ধরে দাম বেড়ে গেছে। আবার বেগুনের দাম তো 100 টাকা, 100-র নিচে বেগুন নাই। করলা, সিম এগুলা 80 টাকা করে। গত সপ্তাহে কিছুটা কমে এলেও আবারও উত্তাপ ছড়াচ্ছে পোলট্রি বাজার। মাত্র 2 দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মিলছে 210 থেকে 220 টাকায়, লেয়ার মিলছে 320 টাকায়। এই 2 দিনে একটু দাম বাড়ছে, আপনার 220 থেকে 25 টাকা একটু দাম বেড়ে গেছে, 20 টাকা 25 টাকা ব্যথা লাগে। আর লেয়ারটার 320-30 এরকম ব্যথা লাগে। গত সপ্তাহের মতো অনেকটা চড়া দামেই অপরিবর্তিত আছে মাছের বাজার। 450 টাকা কেজি নিচে মিলছে না বড় আকারের চাষের রুই কাতলা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন। প্রশিক্ষণ শেষে মিলছে 100% কর্মসংস্থান, ফলে কমছে বেকারত্ব, যা ভূমিকা রাখছে অর্থনীতিতে। আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। মাস্টার্স শেষ করা হাবিবুর রহমান কিছুদিন আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে যার ছিল না ন্যূনতম ধারণা, সেই হাবিবি এখন এআই এর সাহায্যে সহজেই সমাধান করছেন জটিল কাজও। এখানে ট্রেনিংয়ে আসার আগে আমি এআই এর ব্যবহার অত ভালো জানতাম না, এখানে আসার পরেই মূলত এআই এর ব্যবহারগুলো শিখেছি। শুধু হাবিবি নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উপর এমন 3 শতাধিক তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এআই যে শিক্ষা জীবন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে যে এমনভাবে সাহায্য করে সেটা না বলে বোঝানো সম্ভব না। যেই কাজের মধ্যে লম্বা একটা সময় লাগে সেই কাজটাকে সহজে খুব দ্রুত কিভাবে করা যায় সেই পদ্ধতি আমরা এআই এর মাধ্যমে শিখছি। স্মল বিজনেস ম্যানেজমেন্ট ও সেলস অ্যান্ড মার্কেটিং কোর্সের অধীনে এআই প্রশিক্ষণ ছাড়াও তরুণদের দেওয়া হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, অ্যাকাউন্টিং, প্র্যাকটিক্যাল ইংলিশ, ক্রিয়েটিভ মার্কেটিং সহ কম্পিউটার বেসড ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ, যাতে স্বল্প সময়ে দক্ষ হয়ে উঠছেন প্রশিক্ষণার্থীরা। প্রত্যেক ব্যাচকে আমরা একেবারে বাধ্যতামূলকভাবে তাদের একটা বলতে পারেন যে একটা বিশেষ সাবজেক্ট হিসাবে এআই এর ক্লাস তাদেরকে করতে হয় এই 3 মাসের মধ্যে, এবং এ সম্পর্কে তাদের বেসিক ধারণা দেওয়া হয়। ছেলেদের পাশাপাশি নারীদের ভাগ্য উন্নয়নেও কাজ করছে আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেখানে সম্পূর্ণ নিরাপত্তা ও ধর্মীয় অনুশাসন মেনে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত অসচ্ছল নারীকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।
ব্লক বাটিক শিখছি, তারপরে এই যে ব্লকের ছাপা দিয়ে শাড়ি করা, 3 পিস করা, তারপরে এই যে কুশি কাটার কাজ, হ্যান্ড এমব্রয়ডারি শিক্ষা অর্জন করছি। আশা করি আমি এখান থেকে বাসায় যে নিজে বিজনেস করতে পারবো এবং পাশাপাশি অন্য কাউকে আমি শেখাতে পারবো। দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আমি যদি আমার এই বেকার অদক্ষ তরুণদেরকে স্কিলটাকে ডেভেলপ করে দিতে পারি, তাহলে উদ্যোক্তারা তাদের নিড অনুযায়ী লোক এখান থেকে নিতে পারবে, আর বেকার তরুণরা তাদের চাকরি পেয়ে যাবে দেশে এবং দেশের বাইরে। টাকার অভাবে মানুষ দরিদ্র থাকে, যা তার চাইতে বেশি মানুষের আসলে দক্ষতার অভাবে মানুষ গরিব থাকে। এই দক্ষতাটা আমরা সৃষ্টি করে দিতে চাই। বর্তমানে বছরে কয়েক হাজার তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে 2030 সাল নাগাদ এই সংখ্যা 1 লাখে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ চলছে। এ সম্পর্কে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, সেখানকার সবশেষ আপডেট জানাবেন। সোহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকেই এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে যে আন্দোলন, সেটি কিন্তু শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ব্যানারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী তারা একটি ব্যানার নিয়ে এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেছে। একটু জানাতে চাই যে গত রাতে হাসনাত আবদুল্লাহ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, তিনি কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসকে ঘিরেই কিন্তু গোটা দেশ তোলপাড় এবং আলোচনা সমালোচনার ঝড় বইছে। সেই ঘটনার প্রেক্ষিতেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি চক্রান্ত চলছে। হাসনাত আবদুল্লাহ এই ধরনের অভিযোগ তুলেছেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তারপরেই কিন্তু বেশ আওয়ামী লীগের এই নিষিদ্ধের দাবিটা আরো জোরালো হয়েছে এবং সেই দাবিতেই আজ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ, জামে মসজিদ থেকে জুমার নামাজের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এই হল পাড়ায় বিক্ষোভ মিছিল করবে এবং পরবর্তীতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে তারা একটি সমাবেশ করবে এবং সেখানে তারা তাদের বক্তব্য রাখবে। বিস্তারিত জানাচ্ছিলেন আপনার কাছে, পরবর্তীতে আরো তথ্য জানবো। ধন্যবাদ আপনাকে।